রাত 9:30। সীতাকুণ্ডের আকাশ তখন লাল। মহিউদ্দিন নামের একজন মানুষ পুড়ছিলেন। শেষ মুহূর্তে মুখে ছিল একটাই কথা, পুড়ে যাচ্ছি, মরে যাচ্ছি। সোভান তখন ভিডিও কলে কথা বলছিলেন পরিবারের সঙ্গে। হঠাৎ বিস্ফোরণ, লাইন কেটে গেল, আর কখনো ফেরত এলো না। একজন তখন দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছিলেন ডিপোর ভেতর থেকে। লাইভ চলা অবস্থাতেই আঘাত হানল বিস্ফোরণ। হাজারো মানুষ সরাসরি দেখল এক মৃত্যু। আরেকজনের সন্তান পরে শুধু একটাই প্রশ্ন করেছিল, আব্বু কেন যে ডিপোতে গেলেন? 51 জন মানুষ এভাবেই শেষ হয়ে গিয়েছিল সেই রাতে। আর আজ 3 বছরেরও বেশি সময় পর পুলিশের তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত কি জানেন? কারো দায় নেই। চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে সীতাকুণ্ডের কেশবপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশে দাঁড়িয়েছিল একটা স্থাপনা, বিএম কন্টেইনার ডিপো। আমদানি রপ্তানি পণ্যের অস্থায়ী গুদাম। প্রতিদিন শত শত কন্টেইনার আসা যাওয়া করত। কেউ জানতো না এর ভেতরে ঠিক কি মজুদ আছে। 2022 সালের 4 জুন শনিবার রাত। প্রথমে সাধারণ আগুন বলেই মনে হয়েছিল। ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত পৌঁছে গেল, কিন্তু ভেতরে যে জিনিসটা মজুদ ছিল সেটা সাধারণ কিছু না। হাইড্রোজেন পারঅক্সাইড, একটা রাসায়নিক পদার্থ যেটা সঠিক তাপমাত্রায় সঠিক পদ্ধতিতে সংরক্ষণ না করলে নিজের থেকেই বিস্ফোরিত হতে পারে। বাতাসের সংস্পর্শে এলে এর প্রতিক্রিয়া হয় আরো ভয়াবহ। আগুন যখন সেই কন্টেইনারে পৌঁছালো, বিস্ফোরণ হলো এমন এক শক্তিতে যা কাঁপিয়ে দিল আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে পড়লো দূরের বাসিন্দাদেরও। ফায়ার সার্ভিসের কর্মীরা তখন আগুন নেভাতে ব্যস্ত। তারা জানতেনও না ভেতরে ঠিক কি পড়ছে। কোনো সতর্কতা ছাড়াই তারা দাঁড়িয়েছিলেন বিস্ফোরণের মুখোমুখি। বিস্ফোরণে সবচেয়ে বেশি প্রাণ গেল তাদেরই, যারা অন্যের জীবন বাঁচাতে গিয়েছিলেন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে সময় লাগলো প্রায় 4 দিন। এই সময়ে একাধিকবার নতুন করে বিস্ফোরণ ঘটেছে। উদ্ধার কাজ থমকে গেছে বারবার। মৃতের সংখ্যা দাঁড়ালো 51, আহত 2 শতাধিক। ক্ষতিগ্রস্ত হলো 156টি আমদানি রপ্তানি কন্টেইনার। হাসপাতালের মর্গে পড়ে থাকলো দেহের এমন কিছু অংশ যা কখনোই শনাক্ত করা গেল না। পরিবারের হাতে তুলে দেওয়ার মতো কিছুই অবশিষ্ট ছিল না তাদের জন্য। এখন প্রশ্ন হলো, এই ডিপোর মালিক আসলে কে? বিএম কন্টেইনার ডিপোর সম্পূর্ণ শেয়ার কাঠামো একটা জটিল জাল, যা সহজে বোঝা যায় না বাইরে থেকে। ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানের নামে প্রায় 1.5 লাখ শেয়ার। তার ভাই পরিচালক মুজিবুর রহমানের নিজের নামে আরো 15,000 শেয়ার। কিন্তু সবচেয়ে বড় অংশ, প্রায় 18.5 লাখ শেয়ার রয়েছে স্মার্ট জিনসের নামে। এটি বাংলাদেশের বৃহৎ শিল্পগোষ্ঠী স্মার্ট গ্রুপের একটি প্রতিষ্ঠান। উল্লেখযোগ্য বিষয়, 2017 সালে নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠান এই বিপুল পরিমাণ শেয়ার হস্তান্তর করেছিল স্মার্ট জিন্সের কাছে। আর যে রাসায়নিক থেকে এই বিস্ফোরণ, সেই হাইড্রোজেন পারঅক্সাইড, সেটা এসেছিল স্মার্ট গ্রুপেরই আরেক প্রতিষ্ঠান আল রাজি কেমিক্যাল কমপ্লেক্স থেকে। মানে যে গ্রুপ রাসায়নিক সরবরাহ করেছে, একই গ্রুপের অংশীদারিত্ব সেই গুদামেও, যেখানে এই রাসায়নিক ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। পোশাক শিল্প থেকে শুরু করে এলপিজি, খাদ্যপণ্য, স্মার্ট গ্রুপের বিনিয়োগ ছাড়িয়ে গেছে বহু খাতে। একটা প্রভাবশালী শিল্প গোষ্ঠী যাদের ব্যবসায়িক নেটওয়ার্ক সহজে ভাঙা যায় না। দুর্ঘটনার পরপরই মালিকপক্ষ ঘোষণা দিয়েছিল নিহতদের পরিবারের দায়িত্ব তারা নেবে। কিন্তু প্রশ্নটা তখন থেকেই উঠতে শুরু করে, বিপজ্জনক রাসায়নিক এভাবে জনবহুল এলাকার পাশে মহাসড়কের ধারে মজুত করার অনুমতি আসলে কিভাবে মিলল? কোন কর্তৃপক্ষ পরিদর্শন করেছিল এই ডিপো? কোনো নিরাপত্তা মান যাচাই করা হয়েছিল, নাকি একেবারেই হয়নি? দুর্ঘটনার পরপরই একাধিক তদন্ত কমিটি গঠন করা হলো, প্রতিটাই আলাদাভাবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি স্পষ্ট ভাষায় জানালো, অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকপক্ষ এবং তদারকির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো কেউই দায় এড়াতে পারে না। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তদন্ত কমিটি আরও নির্দিষ্ট করে বলল, দায়িত্বে অবহেলার জন্য দায়ী ডিপো কর্তৃপক্ষ নিজেই। দুটো আলাদা প্রতিষ্ঠানের দুটো প্রতিবেদনেই স্পষ্ট ভাষায় দায় নির্ধারণ করা হয়েছিল। সীতাকুণ্ড থানায় মামলাও হলো ডিপোর 8 কর্মকর্তার নাম উল্লেখ করে। প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস আর কাস্টমস কর্তৃপক্ষ সবাই আলাদাভাবে তদন্ত শুরু করলো। তারপর মামলা গেল গোয়েন্দা পুলিশের হাতে। আর এরপর থেকেই যেন সবকিছু থমকে গেল। মাসের পর মাস কেটে গেল, মামলার অগ্রগতি বলতে কার্যত কিছুই নেই। সংবাদ মাধ্যম এক পর্যায়ে এই অবস্থাকে বর্ণনা করলো ডিবির ডিপ ফ্রিজে আটকে থাকা মামলা হিসেবে। একটা এত বড় শিল্প দুর্ঘটনা, 51টা প্রাণ, স্পষ্ট দুটো তদন্ত প্রতিবেদন, তবুও মামলা যেন গতিহীন হয়ে থমকে ছিল বছরের পর বছর।
দুর্ঘটনার প্রায় 11 মাস পর তদন্ত শেষ হলো। পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হলো, এই ভয়াবহ দুর্ঘটনায় সুনির্দিষ্টভাবে কারো দায় খুঁজে পাওয়া যায়নি। দুটো আলাদা তদন্ত কমিটি স্পষ্ট ভাষায় মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেছিল, অথচ মামলার তদন্তে এসে সেই দায় সম্পূর্ণ হাওয়া হয়ে গেল। নিহতদের মধ্যে ছিলেন ডিপোর নিজস্ব শ্রমিক মবিনুল হকও। বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকায়। তার বড় ভাই মোহাম্মদ ফয়সাল এই প্রতিবেদন প্রকাশের পর গণমাধ্যমকে একটাই কথা বলেছিলেন, যা হওয়ার হয়ে গেছে, বিচারের আশা করি না। একটা মাত্র বাক্য, কিন্তু এর মধ্যে জমা আছে একটা রাষ্ট্র ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের সম্পূর্ণ অনাস্থা। 51টা পরিবার, প্রত্যেকে অপেক্ষা করেছিল ন্যায় বিচারের, আর রাষ্ট্র তাদের দিল একটা মাত্র লাইন, দায় নির্ধারণ করা যায়নি। যে হাইড্রোজেন পার অক্সাইড এত বড় বিস্ফোরণ ঘটালো, সেটা কিভাবে সংরক্ষিত হচ্ছিল, কে অনুমতি দিয়েছিল, কেন কোনো কর্তৃপক্ষ পরিদর্শন করেনি, এসব প্রশ্নের উত্তর কখনোই আসেনি প্রকাশ্যে। দুইটা প্রাতিষ্ঠানিক তদন্ত যা স্পষ্ট করে বলেছিল পুলিশি তদন্ত, সেটাই মুছে দিল একমাত্র উপসংহারে। বাংলাদেশে শিল্প দুর্ঘটনার ইতিহাস দীর্ঘ, আর প্রতিবারই গল্পটা একরকম। রানা প্লাজা থেকে তাজরিন ফ্যাশনস, প্রতিটা ঘটনার পর একই প্রতিশ্রুতি শোনা যায়, বিচার হবে, দায় নির্ধারণ হবে। বিএম কন্টেনার ডিপো সেই তালিকার সবশেষ সংযোজন মাত্র। 51টা প্রাণ, দুটো তদন্ত প্রতিবেদন যা স্পষ্ট করে দায় দেখিয়েছিল, আর শেষমেশ একটা মাত্র লাইন, কারো দায় নেই। প্রশ্নটা রেখে গেলাম আপনাদের জন্য, পরবর্তী দুর্ঘটনার আগে এই দায়টা আসলে কার? কমেন্টে জানান আপনার মত।